আচ্ছা, কখনো কি শুনেছেন কোনো মূর্তির ওপর থুতু ছেটানো, প্রস্রাব করা, চড়থাপ্পড় মারা হয়? বা কোন জায়গায় মৃত মানুষের সাথে জীবিত মানুষদের বিয়ে দেওয়া হয়? আজও এমন কিছু জায়গা আছে যে তাদের প্রথা এবং নিয়মকানুন দেখে আপনি এক মুহূর্তের জন্য ভুলে যেতে পারেন আমরা আধুনিক যুগে বাস করছি না। চীন দেশের কথা উঠলেই আমাদের মাথায় সবার প্রথমে আসে নানা ধরনের আধুনিক প্রযুক্তি সহ নানা নতুন নতুন আবিষ্কার। কিন্তু আপনারা অনেকেই জানেন না, চীনে আজও পালন করা হয় নানা অদ্ভুত অদ্ভুত সব রীতিনীতি যা আমাদের কল্পনাতীত। নাম্বার 1, একদিকে ভারত বাংলাদেশে যেখানে মূর্তির পুজো করা হয়, অপরদিকে চীনে মূর্তিকে চড়থাপ্পড় মারা হয়ে থাকে। কেবল কি থাপ্পড়, তাদের মুখে কালি লাগানো থেকে শুরু করে সেগুলোর উপর মূত্র বিসর্জনও করা হয়ে থাকে। কিন্তু কেন তাদের উপর মানুষের এত ক্ষোভ তা জানেন কি? এটা হচ্ছে সেই মন্দির যেখানে এই মূর্তিগুলো রাখা আছে, যাদের একটির নাম কুইন কুই এবং আরেকটি তার স্ত্রী যার নাম লেডি ভেইন। এখানে লোকেরা আসে কেবল তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করার জন্য। কি এমন কারণ আছে এর পেছনে? আসলে এরা হচ্ছে প্রতারক। এদের জন্য চীনের হাজার হাজার মানুষ তাদের জীবন হারিয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। ইতিহাসের পাতায় এদের নাম কালিমা যুক্ত হয়ে আছে। তাই আজও চীনের লোকজন তাদের রাগ এই মূর্তিগুলোর ওপর এভাবেই প্রকাশ করে। এখন নিশ্চয়ই ভাবছেন এরা আসলে কি করেছিল। এই কাহিনী 900 বছর আগের। ঠিক 900 বছর আগে জন্ম হয় কুইন হুইয়ের। তখন সং নামের একটি রাজবংশ ছিল। সেই রাজবংশের রাজা ছিল অনেক দয়ালু। তখনই অনেক গরিব ঘরের কুইন হুইয়ের জন্ম হয়। কুইন হুই যখন বড় হতে থাকে তখনই সে সবার মনে জায়গা করে নিচ্ছিল তার বিচক্ষণতার জন্য। আর কুইন হুইয়ের কথা যখন সেই রাজ্যের রাজা জানতে পারেন তখন তার গুণের কারণে তারা তাকে তার রাজ্যে চাকরি দেন, কেননা সেই রাজার মন ছিল খুবই উদার। আর এই রাজ্যের পাশেই ছিল জিন রাজার রাজ্য। এই রাজা ছিল খুবই নিষ্ঠুর, যে যুদ্ধ পছন্দ করত, আর যেই রাজ্যের ওপরই হামলা করত সেই রাজ্য তছনছ করে রেখে দিত। তাই সবাই তাকে ভয় পেত। জিন রাজ্যের রাজা চীনের প্রায় অনেকগুলো রাজ্যেই নিজের কবজা করে নিয়েছিল যুদ্ধ করে। রাজ্য জয় করতে করতে সে চলে আসে সং রাজ্যে। তখন সং রাজা বুঝে যান এখন যদি তারা তার রাজ্যে হামলা করে তাহলে তার এই শান্তির রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই তিনি সেই রাজার সাথে বোঝাপড়া করার জন্য কুইন হুইকে সেই রাজার কাছে পাঠান। কারণ রাজা ভাবতেন কুইন হুই খুবই বুদ্ধিমতী, কিন্তু রাজা জানতেনই না কুইন হুই বুদ্ধিমতির সঙ্গে ছিলেন প্রচন্ড লোভী। তাই তো সে জিন রাজ্যের রাজার কথায় বিক্রি হয়ে যান কিছু মুদ্রার বিনিময়ে। নিজের রাজ্যের স্পাই অর্থাৎ গুপ্তচর হয়ে যান স্বয়ং কুইন হুই। সে সংরাজ্যের সব ইনফরমেশন জিন রাজাকে দিয়ে দিতেন। এর ফলে তারা বুঝতে পেরে যায় সংরাজার দুর্বলতা কি। আর একদিন হঠাৎ তারা সেই রাজ্যের ওপর আক্রমণ করে এবং সব মহিলা এবং বাচ্চাদের দাসী বানিয়ে নেয়। হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়, এমনকি কুইন হুই ও তার বউকেও বন্দি বানায়। কিন্তু সংরাজা সেদিন রাজ্যে না থাকায় বেঁচে যায়। যখন সে রাজ্যে ফিরে আসে তখনই এই অবস্থা দেখে প্রথমে তিনি ভেঙে পড়লেও পরে মনস্থির করে আবার তিনি সেনা তৈরি করে নিজের রাজ্য জয় করবে। তখন রাজা সন্ধান পায় সৈনিক ইউভির, যার প্রশংসা ছিল পুরো চীন জুড়ে। কিন্তু এর কিছুদিন পরে কুইন হুই আর তার স্ত্রী সংরাজার কাছে আসে। তখন সবাই জানতে চায় তারা কিভাবে কারাগার থেকে মুক্তি পেল। তখন কুইন হুই বলেন সে জেল ভেঙে পালিয়েছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস না করলেও রাজা বিশ্বাস করে তাকে অজিরে আজম বানিয়ে দেন। কিন্তু এরপর কুইন হুই আবার তার আগের কাজ শুরু করে দেন। রাজার কাছে ইউভি নামে খারাপ খারাপ কথা বলে মিথ্যে কথা বলতে থাকেন যে ইউভি তার রাজ্যে রাজত্ব করতে চায়। এগুলো শুনে রাজা বিশ্বাস করে ফেলেন কুইন হুইকে। আবার তখন রাজা ইউভিকে বন্দি বানিয়ে তার উপর অত্যাচার শুরু করে ও তাকে তার দোষ স্বীকার করতে বলা হয়। কিন্তু ইউভি কোনো কিছুই স্বীকার করছিল না, কারণ সে তো নির্দোষ। যখন কুইন হুই দেখছিল এত কিছু করেও ইউভিকে মেরে ফেলতে পারছেন না, তখন কুইন হুই তার স্ত্রীকে বিষ দিয়ে বলে এটি গিয়ে ইউভিকে মেরে ফেলতে।
যেমন বলা তেমনি কাজ। ইউভিকে বিষ খাইয়ে মেরে ফেলে কুইন হুইয়ের স্ত্রী। এরপর সংরাজা হয়ে যায় দুর্বল, তাই আবারও জিন রাজা সেই রাজ্যে আক্রমণ করে আর বহু বছর সেই রাজ্যে রাজত্ব করে। তখন কুইন হুই ও সেই রাজ্যে রাজত্ব করতে থাকে। জিন রাজা সংরাজাকে না মারলেও তার রাজ্য লুটপাট করে খেয়েছে কুইন হুইয়ের মাধ্যমে। তাই সবার মনে আজও কুইন হুই আর তার স্ত্রীর প্রতি ক্ষোভ। তাই তো যেখানে যেখানে ইউভির মন্দির তার বাইরেই আছে কুইন হুই আর তার স্ত্রীর মূর্তি। আর সেই মূর্তির ওপর আজও চীনের বাসিন্দারা থুতু, প্রস্রাব এবং থাপ্পড় মেরে তাদেরকে ধিক্কার জানায়। একবার ভেবে দেখুন তো, এত পুরনো ইতিহাস তাও তারা মনে রেখেছে। আর আমাদের দেশের রাজাকারদেরকে তেমন কি বা শাস্তি দেওয়া হয়েছে? নাম্বার 2, প্রাচীনকালে বিভিন্ন সভ্যতার মানুষের মাঝে একটি সাধারণ বিশ্বাস ছিল যে বছরের শেষে পাকা ফসল তোলা হয়ে গেলে রিক্ত মাটির বুকে শায়িত আত্মাদের পৃথিবীতে ফিরে আসার পথ উন্মুক্ত হয়। ফলে সেসব আত্মাকে সন্তুষ্ট রাখার জন্য মানুষ নানা প্রথা পালন করতে শুরু করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মৃত পূর্বপুরুষের আত্মাদের সন্তুষ্টি বিধানের জন্য আয়োজন করা হয়ে থাকে ব্যতিক্রম সব উৎসব। চীনারা তাদের সপ্তম চান্দ্র মাসের 15তম দিন এই উৎসব পালন করে। এই সপ্তম মাসকে বলা হয় ঘোস্ট মান্থ। চীনারা মনে করেন এই 15 নম্বর দিনে নরকের দরজা খুলে যায়, আর যেসব মানুষের মৃত্যুর সময় যথাযথ নিয়মকানুন অনুকরণ করা হয়নি তাদের অতৃপ্ত আত্মা ফিরে আসে। এই দিনে সেসব অতৃপ্ত আত্মাদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রথম সারির আসন ফাঁকা রাখা হয় সেসব অতৃপ্ত আত্মার জন্য। চীনের হাংরি ঘোষডে উৎসবে অতৃপ্ত আত্মাদের সন্তুষ্টির জন্য সোনার কাগজ বা টাকা ইত্যাদি মূল্যবান সামগ্রী পুড়িয়ে উৎসর্গ করা হয়। পরিবারের লোকজন অতৃপ্ত আত্মাদের সন্তুষ্টির জন্য তাদের উদ্দেশ্যে সোনার কাগজ বা টাকা ইত্যাদি মূল্যবান সামগ্রী পুড়িয়ে ফেলে। একটি টেবিলে ধূপ, সুগন্ধি ছিটিয়ে স্থানটিকে পবিত্র করা হয়। তারপর আত্মাদের উদ্দেশ্যে সেখানে অনেক ফুল ও খাবার উৎসর্গ করা হয়। উৎসবের শেষ দিনে একটি কাগজের নৌকোয় আলো জ্বালিয়ে তার জলে ভাসিয়ে দেওয়া হয়। আলোটি নিভে গেলে মনে করা হয় যেই আত্মা এসেছিল সে ফিরে গিয়েছে নিজের জায়গায়। নাম্বার 3, সভ্যতা যতই উন্নত হোক না কেন এখনো পৃথিবীর কিছু কিছু প্রান্তে অদ্ভুত সব প্রথা পালন করা হচ্ছে। অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো থেকে শুরু করে অনেক উন্নত দেশেও অনেক অদ্ভুত প্রথা প্রচলিত আছে। চীনের কিছু উপজাতির নবদম্পতিরা সমস্ত আত্মীয় স্বজনকে এক জায়গায় আমন্ত্রণ করে এবং তাদের ভোজ খাওয়ায়। এরপর স্বামী তার স্ত্রীকে নিয়ে আগুনের ওপর দিয়ে হেঁটে যায়। তাদের বিশ্বাস, স্বামী স্ত্রীকে নিয়ে যত বেশিক্ষণ আগুনের ওপর দিয়ে হাঁটতে পারবে তার স্ত্রী তত সুন্দর সন্তানের জন্ম দেবে। এছাড়া প্যারিসের লাভলক ব্রিজের কথা নিশ্চয়ই অনেকের জানা, যেখানে তালা ঝুলিয়ে নদীতে চাবি ফেলে দেওয়া হয় এই বিশ্বাসে যে এর মাধ্যমে তাদের ভালোবাসা চিরজীবী হয়ে থাকবে। তেমনই এক অদ্ভুত প্রথা প্রচলিত আছে চীনেও, যেখানে গাছে গাছে ঝুলিয়ে দেওয়া হয় জুতো। কিন্তু বিচিত্র প্রথার আরো অদ্ভুত বিষয় হলো মানুষ নির্দিষ্ট করে জানেই না কেন এটা করা হয়, কখন এর উৎপত্তি। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জেনেই হয়তো পৃথিবীতে ছাপ রেখে যেতে চায় মানুষ। কেউ ছাপ রাখেন নিজের কীর্তি দিয়ে, কেউ বা বিচিত্র কিছু করে, না হয় গাছের ওপর কিংবা টয়লেটের দেয়ালে X+Y লেখার তো কোনো মানেই হয় না। এটা যদি ছাপ রেখে যাওয়ার হাস্যকর রূপ হয় তবে বিশ্বব্যাপী সমাদৃত রূপও কিন্তু কম কিছু নয়। তেমনি ছাপ রাখার আরেকটি পদ্ধতি হচ্ছে এটি। এই প্রথা আমেরিকারও কিছু কিছু জায়গায় পালন করা হয়। প্রথাটির উৎপত্তি নিয়ে কয়েকটি বিষয় প্রচলিত আছে। মনে করা হয় উত্তর আমেরিকায় 1930 সালের মহামন্দার সময় থেকে এটি প্রচলিত। তখন মানুষ খুব বেশি অসহায় হয়ে পড়ায় যাদের বাড়তি জুতো আছে তারা সেগুলো অন্যের জন্য গাছে ঝুলিয়ে রাখতে শুরু করে। অনেকটা বাংলাদেশে প্রচলিত মানবতার দেয়ালের মতোই। পরবর্তীতে মন্দা কেটে গেলেও এই প্রথাটি রয়েই গেছে। নাম্বার 4, চীন অধিক জনবসতির একটি দেশ। এদেশে অনেক অনেক ঘটনা রয়েছে যা খুবই অদ্ভুত। চীনে কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে ভ্রাম্যমাণ গাড়ি ব্যবহার করানোর রীতি আছে। চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমাণ গাড়িতে করে প্রদর্শন করা হয়। শুনতে বেশ অবাক লাগছে, তাই না? বলা হয় এতে যতজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হলো তা জনগণ জানতে পারবে। তবে অনেকের ধারণা সাজাপ্রাপ্ত আসামিদের সঠিক সংখ্যা জানানোর জন্য এটি একটি আইওয়াস মাত্র, কারণ তারা যতজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে তার থেকে কম সংখ্যক প্রদর্শন করে।
চীনে প্রতি বছর হাজারেরও অধিক লোককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। মাদক চোরাচালান, কোনো কিছুতে ভেজাল দেওয়া বা দুর্নীতি করলেও মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। আগে চীনে ফায়ারিং স্কোয়াড কর্তৃক গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও বর্তমানে বিষাক্ত ইনজেকশন ব্যবহার করা হয়। নাম্বার 5, আমরা সবাই জানি বিয়ে নারী পুরুষের জন্য একটি বৈধ সামাজিক বন্ধন। ধর্ম, সমাজ, সংস্কৃতি ভেদে বিয়ের ধরন, আচার অনুষ্ঠানের ভিন্নতা রয়েছে। তবে এমন এক আজব রীতির দেশ রয়েছে যেখানে মৃতের সঙ্গে জীবিত মানুষের ভূত বিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির সঙ্গে বিয়ের কথা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন, তবে এই মৃত ব্যক্তির ভূত বিয়ের প্রথা প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল। এখনো অর্থাৎ এই আধুনিক যুগেও চীনে অবিবাহিত মৃত ব্যক্তিদের বিয়ে দেওয়া হয়। প্রায় 2500 বছরের পুরাতন ভূত বিয়ের ঐতিহ্য। চীনের প্রথম রাজবংশের সময় হতে এই অদ্ভুত বিয়ের রীতি শুরু হয়েছে বলে জানা যায়। অনেকের হয়তো মনে হতে পারে যে ভূত বিয়ের রীতি প্রচলিত হওয়ার কারণটি আসলে কি ছিল। অদ্ভুত সব রীতিনীতি বা ঐতিহ্য প্রচলিত হয়েছে সাধারণত কোনো এক বিশ্বাসের কারণে। তবে এসব আচার অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই থাকে স্বীয় গোষ্ঠীর জীবিত বা মৃত মানুষের মঙ্গল কামনা করা। চীনের এই ভূত বিবাহের ঐতিহ্য প্রচলনের ক্ষেত্রেও তেমনই একটি উদ্দেশ্য ছিল। মৃত ব্যক্তির পরকালে সঙ্গীর ব্যবস্থার জন্যই নাকি এই ভূত বিবাহের ব্যবস্থা করা হয়। তারা মনে করতেন কোনো পুরুষ বা নারী যদি অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে পরকালে তাদের স্বামী কিংবা স্ত্রীর ব্যবস্থা থাকা উচিত। মনে করা হতো যে এতে করে মৃত পুরুষ কিংবা নারীর সঙ্গীর ব্যবস্থা হবে এবং তার পরিবারের জীবিত সদস্যদের মঙ্গল হবে। ভূত বিবাহ শুধু মৃত নারী ও পুরুষদের মধ্যেই যে হতো তাও কিন্তু না। কোনো পুরুষ যদি অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করতেন এবং তার বাগদত্তা থাকলে সেই নারীকেই ভূত বিবাহ করতে হতো। এটি প্রাচীন চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ রীতি। তবে একজন নারী অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করলে তার সঙ্গে কিন্তু জীবিত পুরুষের ভূত বিবাহের রেওয়াজ ছিল না। চীনের কয়েকটি প্রদেশের গ্রামাঞ্চলে আজও এই অদ্ভুত রীতি পালন করা হয়। চীন দেশটি বরাবরই অনেক অদ্ভুত। তাদের নিয়মকানুন, খাবার, রীতিনীতি সবার থেকে অনেকটা আলাদা। তবে হ্যাঁ, শুধু চীনে না, অনেক দেশে এমন আরো অনেক প্রথা, রীতিনীতি আছে যা আপনারা আগে হয়তো কখনো ভাবেননি, কিন্তু এরপরও তারা দিনকে দিন এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এগোতে পারছি না। ডিজিটাল যুগে আমরা অনেক পিছিয়ে পড়েছি। যুগের সাথে তাল মেলাতে হলে আমাদের আরো দ্রুত এগিয়ে যেতে হবে, তা না হলে আমরা আরো পিছিয়ে পড়ব। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।